আনিসুল হক, সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গুম ও হত্যা মামলা। জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের দ্রুত শাস্তির দাবি শহীদ পরিবার ও ছাত্র জনতা। মূল্যস্ফীতি কমাতে কাজ করছে সরকার, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের। শেখ হাসিনার মন্তব্যে ভারতের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ইইউ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় তাদের গোয়েন্দা কার্যালয় থেকে আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য প্রভাবশালী এই দুই আওয়ামী লীগ নেতাকে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে এই আবেদন করা হয়। পরে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেফতার করে কোস্টগার্ড। আটকের পর গত রাতেই তাদের নেওয়া হয় গোয়েন্দা কার্যালয়ে। পুলিশ জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়। এদিকে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র্যাব ডিজি বেনজির আহমেদ ও বাহিনীটির অজ্ঞাত 25 সদস্য। 2015 সালে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। উত্তরার পশ্চিম থানাকে আবেদনটি এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। এদিকে মিরপুর 10 নম্বরে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। কাফরুল থানাকে এফআইআর নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় করা মামলা 31 অগাস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। এছাড়া বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সবার সম্পদের হিসাব আগামী 10 দিনের মধ্যে জমা নেয়ার নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। রিপোর্ট রিশান নাস্টুলার। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি জানাতে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথমে আমি বলি, আইন উপদেষ্টা জানান, গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে। আইন অনুযায়ী এর সঙ্গে জড়িত সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। জড়িত কেউ বিদেশে পলাতক থাকলে ফিরিয়ে আনার বিষয়টিও পর্যালোচনা করার কথা জানান আইন উপদেষ্টা। আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে, বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি। ভিকটিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে। আমরা বিচারের উদ্যোগ নিব, তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা আমরা খতিয়ে দেখব। উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে অসংখ্য মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা সব মামলা চলতি মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে, এবং ইনশাআল্লাহ 31 অগাস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত, এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আদালতের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে আসিফ নজরুল বলেন, আদালতের সব কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে।
বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। অধস্তন আদালতে প্লাস্টিক পণ্যের ব্যবহার আমরা নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে, বাট অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে। এছাড়া আপনারা জানেন ওখানে শৌচাগার যে আছে, মাতৃ দুগ্ধদান কেন্দ্র আছে, মহিলা পুরুষদের বিচার প্রার্থীদের জন্য যে জায়গাগুলো আছে, এখানে স্থান সংকট আছে, জনবলের সংকট আছে, বাজেটের সংকট আছে। সাধ্যমতো সবকিছু করার জন্য নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল ও অনিয়ম অনুসন্ধানের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করার কথা জানান আইন উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের সময় করা নিবর্তনমূলক সব আইন বাতিলে উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি করেন তারা। এ সময় শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশের পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও মাসিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা সহ 7 দফা দাবি জানান তারা। রিপোর্ট শুভ মাহফুজের। আমি নিজে না খাই থাকতাম, মরে খাওয়াইতাম, এত ভালোবাসতাম আমার ছেলের। আমি এখন আমার ছেলে নাই, এখন আমি কিভাবে আমার দিন কাটে তো বুঝতেই পারেন। বেবি আক্তার একমাত্র সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমন হোসেন আকাশ গেল 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে নিহত হয়। ছেলেকে হারিয়ে অসহায় এই মা এসেছেন শহীদ মিনারে। 6টায় 10-এ আমার বাবা মারা গেছে, এক বন্ধু খবর পায় যে ও মারা গেছে। বেবি আক্তারের মতো প্রিয় সন্তানকে হারিয়ে শহীদ মিনারে এসেছেন ডিপিডিসির কর্মকর্তা মোহাম্মদ আলম মিয়া। তার সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ হাসান 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়। এই পোস্ট পাইছি রাতে 9টার দিকে ফেসবুকের মাধ্যমে দুনিয়া বড় মসজিদে ওখানে লাশ পাইছি গিয়া। একই শোক ব্যবসায়ী মনির জামানেরও। পবিত্র কোরআনের হাফেজ হওয়ার আগেই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ হারায় তার 14 বছরের ছেলে আব্দুল্লাহ। আম্মুর নম্বরে ফোন আসছে, আমি কথা বলছি। কথা বলার পরে বলতেছে আপনার ছেলে অনেক গুরুতর অসুস্থ, আপনি তাড়াতাড়ি অনাবিল হাসপাতালে চলে আসেন। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি বের হয়ে রওনা হয়েছি। বাসার নিচে নাইমা ফোন দিছি যে এখন কি অবস্থা। বলতেছে ভাই আপনার ছেলে সেন্সলেস হয়ে গেছে, আমরা ঢাকা মেডিকেলে এমার্জেন্সি পাঠিয়ে দিয়েছি, আপনি আর এখানে আসেন না, ঢাকা মেডিকেলে চলে যান এমার্জেন্সিতে। মোহাম্মদ ইউসুফও মেয়ে হাফসা বুশরাকে নিয়ে এসেছেন ছেলে ইয়াসির সরকারের হত্যার বিচারের দাবিতে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইয়াসির সরকারও 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হয়। যাত্রাবাড়ি থানার পুলিশ এসে প্রায় 1-150 পুলিশ রাস্তায় নেমে এলোপাথারিভাবে গুলি চালাইছিল। এই গুলিতে আমার ছেলে শহীদ হন। আমার আম্মু প্রতিদিনই কান্না করে আমার ভাইয়ের জন্য। ঘরের প্রতিটা কোণায় আমার ভাইয়ের স্মৃতি। এখন আসলে আমরা চাই যেন এটা যেন সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক। এভাবে শত শত শহীদদের স্বজনরা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা যদি না জানি কেমনে এই স্বৈরাচার বিদায় হবে, সে আন্দোলন করতে করতে পুলিশের গুলিতে সে নিহত হলো। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। ও আমাকে আব্বুজান বলে সবসময় ডাকতো। তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। 4 তারিখে ও বিকালবেলা আন্দোলনে গেছে, ঘন্টা 2-1 পরেই খবর আসছে যে গুলি খাইছে। বাবা তো প্রতিনিয়ত কবরে যে শুধু কান্না করে ভেঙে পড়তেছে। উনি শুধু একটা চিৎকারই দেয়, আমার জুয়েল। মায়ের জ্বালানা ধরে বসে থাকে, বলে আমার ছেলে তো আমাকে ডাকবে, মা গেট খুলো। মানববন্ধনে অংশ নেন শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জুলাই শেষ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এবং তার পরবর্তীতেও যে মানুষগুলো স্বৈরাচার সরকারের গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন,
এই প্রত্যেকটি ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। ওই জিয়াউল হাসান তার নেতা, তার যে টিম বানানো হয়েছিল, তাদের কর্তৃত্ব আছে, ভেঙে দেন। কোথায় কোথায় এগুলো আছে সব ভেঙে দেন, জনগণের জন্য গণতন্ত্রের পথ সব দিক থেকেই উন্মুক্ত করবার ব্যবস্থা করেন। মানববন্ধন থেকে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবির পাশাপাশি গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য 7 দফা দাবি জানানো হয়। গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। খুবই দরকার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের মতামত শোনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোনো দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেউ দেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজধানীর সদরঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি সদরঘাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত জমায়েতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দুর্নীতিবাজ ছেলে বিদেশে বসে দেশে কিভাবে নৈরাজ্য, অস্থিতিশীল ও পরিস্থিতি এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় তার ষড়যন্ত্র করছে। উপস্থিত ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান। কোনো দলীয় পরিচয়ে কেউ এসে চাঁদা দাবি করলে সবাই মিলে তা রুখে দেওয়ার পরামর্শ দেন তিনি। আগামী কোন দিবসকে ঘেরাও কেন্দ্র করে যদি আওয়ামী সন্ত্রাসীরা কোন ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য চালানোর চেষ্টা করে, সকলে মিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা দ্রুততম সময়ে বাংলাদেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আবার বজায় রাখতে চাই। এই যে পরাজিত শক্তি, এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দুর্নীতিবাজ পুত্র জয় বিদেশে বসে চক্রান্ত করছে বাংলাদেশের মাটিতে আবারও একটি বিশৃঙ্খলা, ফ্যাসাদ তৈরি করে সেটার সুযোগ নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সেটিকে ব্যর্থ করে দিতে পারে কিনা সেই অপচেষ্টায়, সেই কুচক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এটাকে মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে মাঠে থাকব। গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করে পালিয়েছে শেখ হাসিনা। সকালে রাজধানীর মালিবাগ এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। হেফাজতের সমাবেশে গণহত্যা, বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তা হত্যা সহ বিগত সরকারের আমলে যেসব অপকর্ম হয়েছে তার সুষ্ঠু বিচার চেয়েছে যুবদল। মালিবাগ থেকে শুরু হওয়া মিছিলটি রাজারবাগ পুলিশ লাইন্স ও শান্তিনগর হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবের নেতৃত্বে মিছিল হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসনের কারণে এতদিন দেশের মানুষ অতিষ্ঠ ছিল, র্যাব পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তারা। তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ি হাতিরঝিল এলাকায় মিছিলটি ঘুরে আসে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুলনা অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে এতে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোনা সহ অন্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতাকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিএনপি। দুপুরে নগরীর ভুবন মোহন পার্কে এতে উপস্থিত ছিলেন বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহিন শকত সহ অন্যরা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মহানগর বিএনপি। দুপুরে নতুন বাজার দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন দলটির অঙ্গ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে বরিশালে। জেলা বিএনপির উদ্যোগে টাউন হল চত্বরে এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। দুপুরে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবে এসে শেষ হয়। নিরপরাধ ছাত্র জনতাকে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠি যুবদল। শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মুন্সিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে শহরের সুপারমার্কেট শহীদ চত্বরে জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেয় নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নওগাঁ জেলা বিএনপি। দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। সকালে শহরের দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন আলম সহ অন্যরা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়া বিএনপি নেতাকর্মীরা। এ সময় খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে সমাবেশ করেন তারা। উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। গোপালগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সকালে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামের নিচে অবস্থান নেয় দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করে দলটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাঙ্গামাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। সকালে শহরের প্রাণকেন্দ্রে বনরূপা সিএনজি স্টেশনে এর আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও গোয়েন্দা প্রধান হারুন রশিদ সহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলার আবেদন করেছে বিএনপি। বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সাবেক পুলিশ পরিদর্শক সালাউদ্দিন খান বাদী হয়ে পল্টন থানায় এই মামলার আবেদন করেন। এতে বলা হয় ২০২২ সালে বিএনপি কার্যালয়ে জোর করে ঢুকে ডিবি হারুনের নেতৃত্বে ভাঙচুর, লুটপাট ও ডাকাতি করে অভিযুক্তরা। ডাকাতি করা অর্থের পরিমাণ 47 লাখ টাকা। কার্যালয়ের ক্ষতির পরিমাণ 3.5 লাখ টাকা। ২০২৪ সালের ১৬ জুলাই আবারও অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখে ও অফিস লুট করে অভিযুক্তরা। দেশের বিভিন্ন জায়গায় আরও মামলার প্রস্তুতি চলছে বলেও বিএনপি নেতারা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না। দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে। কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দেশের ১৩তম গভর্নর হিসেবে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে যান ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তিনি। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরে আনা। মূল্যস্ফীতিটা একদিকে আকাশের দিকে আর রিজার্ভটা আসছে তলানির দিকে, তো দুটোকে কিভাবে রিব্যালেন্স করে মাঝে মাঝে জায়গায় নিয়ে আসা যায়, রেসপেক্টেবল জায়গায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে। একদিনে তো হবে না, একদিন মানে কি 1 বছরও হবে না। কিন্তু এস আলম সহ ব্যাংকের পরিচালকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, এখানে বাংলাদেশ ব্যাংকেরও দায় রয়েছে। দেশ থেকে টাকা পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। ব্যাংকিং খাতের যে সংস্কার কার্যক্রম, সেখানে যে সলিউশনটা বের করতে হবে সেটা ব্যাংকিং কমিশনের মাধ্যমেই হোক, একটা টাস্ক ফোর্সের মাধ্যমেই হোক, সুযোগ্য কিছু ব্যক্তিকে এখানে তাদের সাহায্য নিয়েই করতে হবে। এদিকে সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, উৎপাদন ও সরবরাহের মাধ্যমে যুক্তিসঙ্গত সময়ে কমিয়ে আনা হবে মূল্যস্ফীতি।
চট করে কালকের নামে, এটা ঘোরার মতো না, মাথা নিচু করে দৌড় দেয় তারপর টান মারে। তবে একেবারে যুগ লাগবে না, আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতিতে ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো। আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে, এই কারণেই হোক এটা ইমেজ আসছে করবে। একটা উৎপাদন, একটা সরবরাহ, এভাবে বলেন উৎপাদনে আপনারা জানেনই তো কি করতে হবে, কৃষি উপকরণ, কৃষি সিজন আসছে কীভাবে তাদেরকে হেল্প করতে হবে। আবার উৎপাদন করলে যথেষ্ট না, বাজারে আসবে কীভাবে, বিভিন্ন কারণ আছে, বাজারে আসে না, বিভিন্ন কারণ আছে, মূল্য বেড়ে যায়, সেই কারণগুলো আপনারা আমার চেয়ে বেটার জানেন। এদিকে বিকেলে সচিবালয়ে মুদ্রা পাচার নিয়ে সকল দফতরের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, বিদ্যমান আইন দিয়ে মুদ্রা পাচার ঠেকানো যাবে। আইন মেনে দেশের অন্য কাজ করলে ভয়ের কিছু নেই। এরই মধ্যে অনেক পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। আপনারা কাজগুলো করবেন, যদি কিছু গাইডেন্স লাগে, আইনের কিছুটা ইস্যু থাকে, সেটা আমরা করবো, কিন্তু এখন যে বিদ্যমান আইন ইস্যু আছে সেটা যথেষ্ট করা যাবে। কালো টাকা যেন না হয়, কারণ কালো টাকাটা ইস্যু করলে লেভেল প্লেইং ফিল্ড থাকে না। আপনি বহু টাকা নিলেন, আপনি ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী তো উদ্যোগে হবে না, ব্যবসা করতে পারবে না। আর প্লাস এইটা যেটা কোথায় গেছে, কীভাবে করেছে এটা, আর বাইরে যদি গিয়ে থাকে প্রসেসটা কি, এবং যদি গিয়ে থাকে আমার নিশ্চয়ই এটা তো আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপার আছে, ওদের ল আছে, এগুলো আলোচনা হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংস্কার নয়, নতুন বাংলাদেশ করতে নতুন করে সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। অর্থ পাচার ও লুটপাটকারী দুর্বৃত্তদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার তাগিদ তাদের। অর্থনীতির দুষ্টচক্র ভাঙা ও জনগণের আস্থা ফেরানোই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীদের নাম প্রকাশ করে দ্রুত বিচার শুরুর পরামর্শ দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বুধবার নাগরিক ভাবনা নামে এই আলোচনার আয়োজন করে সিপিডি। এতে দেশের বিশিষ্ট নাগরিকরা বলেন, ফোনে আড়িপাতা সহ নজরদারির কারণেই 1 দশকেরও বেশি সময় ধরে মন খুলে কথা বলতে পারেননি তারা। আড়াল করা হয়েছে ব্যাংকের খেলাপি ঋণ সহ অর্থনীতির নানা হিসাব নিকাশও। ব্যাংকিং সেক্টরের সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ, অত্যন্ত নাজুক। এটাকে যে কি করে গেছে গত 14-15 বছরে, এটা বললাম তো, বলতে বোঝাতে অনেক সময় লাগবে। আমি খুব শঙ্কিত, কারণ তারা জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি পর্যন্ত এই সরকার আমলে হয়েছে। এটা তেল না দিয়ে, মলম না দিয়ে, ঘি না মেখে এটা হয় নাই, অপকর্ম না করে এটা হয় নাই। এই লোকগুলো দিয়ে উনি তত্ত্বাবধায়ক সরকার, বিপ্লবী সরকার, এই অন্তর্বর্তী সরকার চালাবেন, এটা আপনি কিভাবে মনে করলেন? রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধের দাবি জানিয়ে সকল গুম খুনের বিচার দ্রুত শুরু করার তাগিদ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আমরা শুধু একটা আয়নাঘরের পরিচয় জানি, বাংলাদেশের কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা, এই তদন্তগুলো কে করবে? ল এনফোর্সের মধ্যে এই বিষয়গুলো আনা উচিত। রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই। এই রিফর্ম কিন্তু আমাদের এই যে পলিটিক্যাল পার্টির এই সোশ্যাল কন্ট্রাক্টের উপরে যে আমরা 90-তে ছেড়ে দিয়েছিলাম, এইবার মনে হয় এটা ছেড়ে দেওয়া মানে আলটিমেটলি আমরা বিগ একটা ব্ল্যাক হোলে পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। এটা এই অপরচুনিটি মিস করা যাবে না। এই কনস্টিটিউশন রিপেয়ারেবল না, বর্তমানে যে কনস্টিটিউশন যে রিপেয়ার করে এই সমস্ত বিষয়গুলো আনা যাবে না। দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি তোলেন তারা। প্রশাসনের মধ্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাপটি মেরে বহু লোক বসে আছে, যারা অতীতের সরকারের যে বেনিফিশিয়ারি। আমাদের বোধহয় জানার অধিকার আছে তারা ওই যে হেফাজতে আছে, তাদের নাম এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়েছি। আমাদের অ্যান্টি করাপশন কমিশন থেকে শুরু করে, মানবাধিকার কমিশন থেকে শুরু করে, কমিশনের অভাব নাই, অনেক আইন ইত্যাদি আছে, কিন্তু ওইটার প্রায়োগিক যে দিকটা সেটাকে কিন্তু আমাদের শক্তিশালী করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া মুক্তির স্বাদ সর্বস্তরের জনগণের মাঝে পৌঁছে দিতে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির তাগিদ দেন আলোচকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এফবিসিসিআই সহ দেশের চেম্বারগুলোতে নগ্ন রাজনীতিকরণ ও চাটুকারীদের জন্য তারা এখন প্রশ্নের মুখে।
ব্যবসায়ী সমাজের ব্যানারে এসব কথা বলেছেন ব্যবসায়ীরা। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভূমিকা নেয়ার অনুরোধও জানান ব্যবসায়ী নেতারা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে ব্যবসায়ীরা, কারণ ছাত্রদের আন্দোলন চলাকালে ব্যবসায়ী সংগঠনের নেতারা গণভবনে আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থন জানানোয় সমালোচনা হচ্ছে তাদের নিয়ে। এমন প্রেক্ষাপটে বুধবার রাজধানীর হোটেলে দেশের বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ভবিষ্যৎ করণীয় নিয়ে ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করা হয়। এতে ছিলেন না এফবিসিসিআই, বিজিএমইএ সহ শীর্ষ সংগঠনের নেতারা। এ সময় এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আউল মিন্টু বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো অতিরিক্ত দলীয়করণের কারণেই বর্তমানে ব্যবসায়ী সমাজের দুর্দশা। আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে জামাত করে, দয়া করে আজকে থেকে আপনারা ভুলে যাবেন। এখানে অনেকে অনেক দলের নেতা আছেন, আল্লাহ ওনাদেরকে আরো বড় নেতা করুক। এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই, কোনো রকমের কোনো চিন্তাও নাই, কোনো রকমের কোনো ব্যথাও নাই। সমাজের অর্থনীতি এর থেকে আর খারাপ হতে পারে কিনা আমি জানি না। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসায়ীদের একদিনে সাধু হবার সুযোগ নেই, তবে এবার ব্যবসায়ী সমাজকে বিভেদের বাইরে আসতে হবে। আজকে একদিনেই সাধু সেজে গিয়ে আমরা কোনো লাভ নাই। সমাজকে আমরা পাল্টাই আমাদের কাজের মাধ্যমে। যখন আমি ব্যক্তিগতভাবে কিছু লাভ পেয়েছি, কিছু সুযোগ সুবিধা পেয়েছি, আমি সরকারের তল্পি বাহক হয়ে গিয়েছি। অন্যের কথা ভাবি নাই, আমার অন্য ভাইয়ের কথা, অন্য বোনের কথা আমরা ভাবি নাই। সুতরাং আমার কথা, আমি এখানে আপনাদেরকে কোনো জ্ঞান দিতে আসি নাই, আমার বুকের মধ্যেকার কথাটা বললাম। ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন, তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। বিসিসিআই সংস্কারের কথা এসেছে সঙ্গত কারণে, এটা প্রয়োজন রয়েছে, কিন্তু আমি মনে করি যে এটা কারো দ্বারস্থ না হয়ে আমরা বসে সে সংস্কার করা দরকার। কি করা দরকার, যাতে এই বিসিসিআই বা অন্যান্য ট্রেড অর্গানাইজেশনগুলি দলীয়করণের আবর্তে না পড়ে। ছাত্র জনতা জাতিকে নতুন পথ দেখিয়েছেন বলে মনে করেন ব্যবসায়ীরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নির্বিচারে ছাত্র নাগরিকদের উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ধানমন্ডি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশ করে মিছিল সহ ধানমন্ডি 27 নম্বর মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। সন্ধ্যায় প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এ সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এখনও ধানমন্ডিতে অবস্থান করছেন তারা। ছাত্র জনতার গণভবন ঘেরাওয়ের মুখে 5 অগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা যেসব মন্তব্য করছেন তা বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এই কথা বলেছেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার আলোকে তাকে ফেরত আনতে সরকার বললে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায়। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে একথা বলেছেন রাষ্ট্রদূতরা। ইমরুল কায়েসের রিপোর্ট। বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমেই সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। পরে একে একে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের ডেপুটি হেড অব মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক থেকে বেরিয়ে রাষ্ট্রদূত ও কূটনীতিকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা জানান, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তারা। We also conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. And we look forward to working closely with MOFA to advance our relations. Any discussion regarding Sheikh There was no specific agenda for the discussion. Thank you. The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability, and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. China stand ready to work with Bangladesh to promote
But just let me reassure you that the EU will remain a friend and steadfast partner to Bangladesh. Bangladesh will inshallah enjoy and prevail stability and inshallah security. পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে নানা ধরনের ভুল তথ্য ও সংবাদের বিষয়ে দেশটির হাই কমিশনারকে বলেছেন বলে জানান তিনি। এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা, এটা আমি তাকে বলেছি কারণ এটা সরকারের অবস্থান এটাই। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করে। সীমান্ত হত্যার ব্যাপারে আমি বলেছি যে এই একটি ইস্যু, উনি অবশ্য একটু ডিফেন্ড করার চেষ্টা করেছেন, তো আমি বলেছি এই একটি ইস্যু আমরা চাইলে, দুই পক্ষ যদি চাই, আমরা অবশ্যই বন্ধ করতে পারি বলে আমি বিশ্বাস করি। আমি তাকে এটাও বলেছি যে আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন এটা নিয়ে প্রচুর লিখেছি, যখনই সুযোগ হয়েছে আমি লিখেছিও, এবং সেটা আমার বিশ্বাস, আমার সেই বিশ্বাস এখনো আছে যে চাইলে আমরা এটা বন্ধ করতে পারি। তিস্তা নদীর পানির ন্যায্যতা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বীর শহীদদের স্মরণে তিনি 1 মিনিট নীরবতা পালন করেন, স্বাক্ষর করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। উপদেষ্টা বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে ক্ষুণ্ণ হওয়া মর্যাদা ফিরিয়ে আনতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাবেক প্রধান বিচারপতি ও সাবেক আইন কমিশনের চেয়ারম্যান এভিএম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে গণহত্যা ও নিপীড়ন বিরোধী আইনজীবী সমাজ। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপি জামাতপন্থী আইনজীবীরা বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, সাবেক প্রধান বিচারপতি জাতির জন্য কলঙ্ক। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, অবসরে গিয়ে রায় লিখেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল অভিযোগ করেন, আদালতের মাধ্যমে শেখ হাসিনার সরকারের সব অপকর্মের বৈধতা দিয়েছেন এবিএম খায়রুল হক। দ্রুত তাকে গ্রেফতার করতে হবে। গণতন্ত্র হত্যার জন্য খায়রুল হককে দায়ী করে 24 ঘন্টার মধ্যে তার গ্রেফতার ও বিচারের দাবি জানান আইনজীবীরা। বৃহস্পতিবার সারা দেশের বারে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন, তাকে গ্রেফতার করলে হবে না, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় এনে তার ফাঁসি হতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তার বিচার শুরু না করেন, তাহলে এই আইনজীবীরা আজকে যে দাবি করেছে, যে কর্মসূচি ঘোষণা করেছে, আপনাদের বিরুদ্ধেও সেরকম কর্মসূচি ঘোষণা হবে ইনশাআল্লাহ। ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, র্যাবের নাম পরিবর্তন, প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তন করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব দাবি জানায় দলটি। গণ অধিকার পরিষদের নেতারা বলেন, ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এছাড়া সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় নতুন ওসি নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। আওয়ামী লীগের কাছে থাকা সব বৈধ অস্ত্র দ্রুত জমা নেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের কাছে দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো সংঘাত চেষ্টা করলে তা সবাই মিলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি দোয়েল চত্বর এলাকায় কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা তরুণী শহীদ সুমাইয়ার মায়ের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। এলাকাবাসীর কাছে অনুরোধ করে তিনি বলেন, যারা লুটতরাজ চাঁদাবাজি করতে আসবে তাদেরকে যেন কোনো ছাড় দেওয়া না হয়। তিনি বলেন, এবার জনগণ প্রমাণ করেছে তারা অন্যায়ের সাথে কোনো আপোষ করেনি। তিনি বড় হওয়া পর্যন্ত সুমাইয়ার বাচ্চার যাবতীয় দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন এবং বলেন, স্বজনহারাদের শোক সইবার ও ধৈর্য ধারণের শক্তি দিতে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন তিনি।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।